সময় আমরা একসাথে পথ চলেছি। ব্রাহ্মণবাড়ির এক সময় তপু সংস্কৃতি কর্মী শিশু সংগঠন আজকে ঢাকায় অনেক বড় নাম যশ খ্যাতি অর্জন করে আছেন। আমাদের শ্রদ্ধেয় মাননীয় তুষার ভাই আছেন, আমার শ্রদ্ধেয় শিক্ষক। ব্রাহ্মণবাড়িয়া তপু ভাই বলেছে যে আধুনিক যে শিক্ষা, বিজ্ঞান ভিত্তিক যে শিক্ষা বা আন্তর্জাতিক ভাষাকে ধারণ করে যে শিক্ষা, এই শিক্ষা আন্দোলনের পুরুষা নেতৃত্ব সোপান স্যার এবং অন্যান্য অতিথিবৃন্দ যারা অনেক ভালো বলবেন। চলো আমরা একটা কাজ করি। আজকে তিনি সভাপতিত্ব করছেন কষ্ট করে, এই গরমের মধ্যে সুন্দর লাগবে, সুন্দর উপস্থাপিত হবে, সুন্দর আয়োজন হবে, এই স্বপ্ন নিয়ে খুব একদম কোটকুট পড়ে বসে আছেন আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। এবং ব্রাহ্মণবাড়িয়াকে যেই মানুষটি কম্পিউটার সিটিতে দেখতে চায়, একদম স্বপ্নমান তরুণ, আমার প্রিয় ছোট ভাই লিটন, তার জন্য একটি করতালি দিই সবাইকে জোরে, অনেক জোরে করতালি, অনেক জোরে। যে বিজ্ঞানের অগ্রগতি আমাদের করে তুলে দিয়েছে বা বিজ্ঞানের সুবিধা অসুবিধা, তখন মাঝখানে বন্ধুরা যারা কথা বলছে, এই যে এই শোনো, এই যে তুমি স্কার্ফ পরে আছো, যে আমার মাস্টারি করি তো আইকনটা একটু বেশি, একটু ধৈর্য ধরো প্লিজ, আমরা খুব বেশি বলবো না। কুইজ প্রতিযোগিতায় পুরস্কৃত হয়েছে। এই মে মাসটি বাঙালির জন্য, আমি বাঙালি সন্তান হিসেবে আমার কাছে অনেক বেশি অর্থবহ, গর্বিত। কেন? কেউ বলবে হাত তোলো। হ্যাঁ হাত তোলো, তুমি বলো তো, বলো। হ্যাঁ শুনেছি বললে তো আমি কষ্ট পাবো দিদি, হ্যাঁ স্পষ্ট করে বলো। এই মাসে এই বিয়ে প্রতিষ্ঠিত হয়েছিল। হ্যাঁ, আমি আসলে বিয়ে থাকতে চাইনি। আমি বলেছিলাম এই মে মাস আবেগের অন্য জায়গায়, যে আমরা বাঙালি, পরিচয় আমি বাঙালি, আমি বাংলায় কথা বলি, আমি জন্মেছি বাংলায়, এই শব্দ আমরা উচ্চারণ করি। তাহলে এই মাসটি আমাদের জন্য অনেক অর্থবহ। কেন? কে বলবে? আজকে আছো আছো মে মাসটি কেন আমি বড় কষ্ট পাচ্ছি, বড় কষ্ট পাচ্ছি। মে মাস আমাদের জন্য কেন অর্থবহ বাঙালি হিসেবে কে বলবে? হ্যাঁ, নভেম্বর স্কুলের স্টুডেন্টের কাছে বাইকটা নিয়ে যান। কেন? এই মে মাসে আমরা পেয়েছি আমাদের বাঙালির শ্রেষ্ঠতম সন্তান বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে, যিনি বাংলাকে এমন এক জায়গায় পৌঁছে দিয়ে গেছেন যে আগামী 500 বছরও কোনো বাঙালির সৃষ্টিশীলতা এটাকে স্পর্শ করতে পারবে না। যিনি প্রথম, আমার সাথে বলুন, আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে, সবাই আমাদের ছোট নদী বৈশাখ হাত জল থাকে, পার হয়ে যায় গরু দুই ভাত। ওকে, তাল গাছ এই কবিতা আছে না রবীন্দ্রনাথের? পারো তোমরা? তাল গাছ এক পায়ে দাঁড়িয়ে, তারপরটি সব গাছ ছাড়িয়ে উঁকি মারে মনের সাথ, এরকম আছে না? এই রবীন্দ্রনাথ ঠাকুর 8 বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করেছিলেন, জল পড়ে পাতা ধরে। 16 বছর বয়সে, তোমাদের মতো 16 বছর বয়সে ভাষণের পদাবলী দিয়ে বাংলা ভাষাভাষী মানুষকে তাক লাগিয়েছিলেন, যা এসছি পৃথিবীতে নতুন কিছু দিতে। আরেকজনের নাম শুনেছ, কাজী নজরুল ইসলাম। তিনি কোথায় জন্মেছেন বলো তো? বর্তমান জেলার আসানসোল মহকুমা পিলে হবে। কি কবিতা এটি? খুকির কাঠবিড়ালি। আরেকটা আছে না, আমি হব সকাল বেলা পাখি, সবার আগে কুসুম বাগে, সবাই সবার আগে উঠবো আমি ডাকি, সূর্যি মামা উঠবো আমি, হয়নি সকাল ঘুমো এখন, মা বলবে বলবো আমি, ঘুমিয়ে তুমি, হয়নি সকাল, সকাল হবে। তোমরা সবাই অনেক মেধাবী, এই যে করতে তাদের জন্য আমরা রবীন্দ্রনাথ এবং নজরুল থেকে শিক্ষা নেব। আর আমরা মনে রাখবো যে আমরা এবারের সংগ্রাম, তিনি এই বাস্তু দিয়ে সমস্ত বাঙালিকে ঐক্যবদ্ধ করে সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে আমাদেরকে বাংলাদেশে দিয়েছেন।
এখন আর ডিজিটাল বাংলাদেশ থেকে বেরোতে সেনা অভ্যুত্থান করা যাবে। জঙ্গি গোষ্ঠী শত শত মানুষ হত্যা করে শেখ হাসিনাকে হত্যা করতে পারবে, কিন্তু ডিজিটাল বাংলাদেশ থেকে বাংলাদেশ কি আছে? মোবাইল, ল্যাপটপ, স্কুলে কি আছে? কম্পিউটার আছে, ল্যাপটপ আছে, কম্পিউটার ল্যাব আছে, এবং কি আছে? তোমাদের ক্লাস নেওয়ার জন্য একটা কি হয়? হ্যাঁ, তোমরা অনেক জানো। বছরের প্রথম দিন তোমরা বই পেয়ে যাচ্ছ। এর যে উৎসবের কি আছে? মাইনুল ভাই এমপি সন্তান ছিলেন, 5 বার তারপর এমপি নির্বাচিত হয়েছে, তিনিও তো নতুন বই কিনে পড়েছেন। কিন্তু আমরা যারা কৃষক পরিবার থেকে এসেছি, আমরা ছোটবেলায় কি করতাম? বইগুলি, বন্ধের বইগুলি বুকিং দিতাম যে আপনার পুরনো বইগুলি আমাকে দেবেন। আমি ওই বইগুলি এনে বাজার থেকে পোস্টার কিনে, ক্যালেন্ডার কিনে নিয়ে ক্যালেন্ডার দিয়ে প্যাকেট করতাম। জমি, খাজনা, খরচা দলিল নিয়ে খোঁজখবর নিতে পারে। এখন তথ্য বাজারে আছে, ব্রাহ্মণবাড়িয়া জেলার সমস্ত কিছু তুমি জেনে যেতে পারো। এখন ডিসি অফিস গেলে হেল্প ডেস্ক আছে, তুমি যে কোনো সহযোগিতা পেতে পারো। সমস্ত জায়গায় এখন ডিজিটালাইজ পদ্ধতিতে চলে। আমরা এখন ডিজিটাল বাংলাদেশে বসবাস করছি। আমি 21 সাল পর্যন্ত অপেক্ষা করতে রাজি নই। আমি ডিজিটাল বাংলাদেশে বাস করছি, তোমরা বাস করছো না? তোমরা আছো তো ডিজিটালে? এই জন্য তোমরা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য একটি সহযোগী দিতে চাই। জোরে আমরা ডিজিটাল বাংলাদেশে আরো দূরে এগিয়ে যেতে চাই। আবৃত্তি শিল্পী বলেছে তো, সেই জন্য সেই দিকে কবিতা দুটো লাইন উচ্চারণ করবো তোমাদের জন্য। পরিচয়, পরিচয় আমি বাঙালি, আমার আছে ইতিহাস গর্বে, কখনোই ভয় করি না তো আমি উত্তত কোন ধরনে। শত্রুর সাথে লড়াই করেছি, স্বপ্নের সাথে বাস, অস্ত্র শান দিয়েছি যেমন, শস্য করেছি চাষ। ইতিহাস মুখে বাজিয়েছি বর্ষি, গলায় পড়েছি ফাঁস, অপোষ করিনি কখনোই আমি। এই হলো ইতিহাস। এই ইতিহাস ভুলে যাবো আজ আমি কি তেমন সন্তান যখন আমার জনকের নাম শেখ মুজিবুর রহমান। তার ইতিহাস প্রেরণায় আমি বাংলায় পথ চলি, চোখের আকাশ বুকে বিশ্বাস পাই উর্বর বলি। আমি জন্মেছি বাংলা, আমি বাংলার কথা বলি। ধন্যবাদ মনির স্যারকে। তার কাছ থেকে যা আমাদের আশা ছিল, বরাবরের মতোই তিনিও তার সেই কবিতা আবৃত্তি জাতি আমাদের মুগ্ধ করে ফেলেছেন। এবার আমাদের মধ্যে উপস্থিত বিজয় প্রতীক নিয়োজক আয়োজিত আজকের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানে সভাপতি যিনি আধুনিক শিক্ষা সম্পর্কে অনেকের মধ্যে সচেতনতা সৃষ্টি করেছেন। আজকের অনুষ্ঠানের মধ্যমণি যারা সুফল ইসলাম সুফল সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা আইনজীবী সমিতির বিশ্ব আইনজীবী অ্যাডভোকেট নুরুজ্জামান সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। এতক্ষণ যার কণ্ঠে আপনারা কবিতা শুনেছেন, অনেক চন্দ্রের আলোচনার ছন্দ উপস্থাপন করেছেন এবং আজকের এই মণ্ডপকে মাতিয়ে তুলেছেন বিশিষ্ট সাংবাদিক বন্ধুবর মনিরুল হোসেন মনির সাহেব আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব জাকির হোসেন সহ আজকের সর্বস্তরের উপস্থিতি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত আসলে আমাদের ব্রাহ্মণবাড়িয়াতে অনেক শিল্পপতি রয়েছেন, অনেক সমাজপতি রয়েছেন, যত শিল্পপতি রয়েছেন, সমাজপতি রয়েছেন, উচ্চ শিক্ষাবিদ রয়েছেন, কিন্তু কোন শিক্ষাবিদই ব্রাহ্মণবাড়িয়াকে আধুনিক ব্রাহ্মণবাড়িয়া রূপায়িত করার জন্য, ব্রাহ্মণবাড়িয়াকে আইডেন্টি সিটি রূপান্তরিত করার জন্য, ব্রাহ্মণবাড়িয়াকে কম্পিউটার সিটি রূপান্তরিত করার জন্য উদ্যোগ গ্রহণ করে নাই। একমাত্র বিট কর্তৃপক্ষই ব্রাহ্মণবাড়িয়াকে আইডেন্টি সিটি রূপান্তরিত করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন, ভূমিকা পালন করেছেন। তাকে রাষ্ট্রীয়ভাবে পুরস্কৃত করা দরকার রয়েছে। আজকে
10টা ছেলের মতো তুমি জ্ঞানী নও, বিদায় 10টা ছেলের সাথে তুমি পড়ালেখা করতে সক্ষম হও নাই, বিদায় তোমাকে তোমার টিচার স্কুল থেকে বাহির করে দিয়েছে। ব্রাহ্মণবাড়িয়াকে ডিজিটাইজ করতে চায় আর সরকারের নিকট আহ্বান জানায় বিডের মতো যে সমস্ত সংগঠন ওই আমাদের দেশকে ডিজিটাইজ করার জন্য, আমাদের দেশকে এগিয়ে নেওয়ার জন্য, তথ্য প্রযুক্তি হিসাবে স্বনির্ভর করার জন্য যারা এগিয়ে দেবে তাদেরকে সরকারিভাবে সহযোগিতা করার প্রয়োজন রয়েছে। এই আহ্বান আমি সরকারের নিকট দাবি জানাবো। এবং যে সমস্ত বিডের মতো প্রতিষ্ঠান রয়েছে তাদেরকে সুদমুক্ত ঋণের ব্যবস্থা করতে হবে। আজকে যদি সরকারি কর্মকর্তাদেরকে কথা বলতে পারতাম, আমি বলবো বিড কর্তৃপক্ষ যারা রয়েছে এই সেই ভাবনা নয়, আগামী বছর যখন আমরা তৃতীয় বর্ষপূর্তি উদযাপন করব, আমরা বলবো ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। যার অন্যতম বিশেষ অতিথি আইডিয়াল রেসিডেন্সিয়াল স্টুডেন্ট কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব সোপানুল ইসলাম সোপান স্যার। জনাব সোপানুল ইসলাম সোপান মহোদয়কে তার মূল্যবান বক্তব্য উত্থাপনের জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম। না, আমি কেন না বললাম করবে থামবো না, সেই দিন প্রযুক্তি সফলতাটা মেনে নিব নাকি? অতএব এখন আমার 1 নম্বর ওয়াদা হচ্ছে যে যে করেই হোক এমন প্রযুক্তি বানাইতে হবো আমি গরমের দিন খালি মুখে মুখে বলবো আমি শীতল হতে চাই, তো ঠান্ডা হয়ে যাবো। আবার শীতের দিন বলবো আমি গরম হতে চাই, আমি গরম হয়ে যাবো, আমি সেই দিন হবো শান্ত নাকি? তাই হোক আজকের এই চমৎকার আয়োজনে আমি একটু আগে খবর পেয়েছি ভিডিওর মাধ্যমে যে দুর্ভাগ্যবশত সামনে এক ট্রান্সফরমার পড়ে গেছে। ছোট ভাই, আমি তাকে ছোট সময় থেকেই জানি, ছোট সময় থেকে জানি যে সে অত্যন্ত ভদ্র মানুষ, দেখতেও ভদ্র মানুষ, সুন্দর করে আবৃত্তি করে, অনেক ভালো কথা বলে, ব্রাহ্মণবাড়িয়ার বিশিষ্ট ব্যক্তিত্ব, আমাদের সবাই এলাকার গৌরবের ধন, সাবেক মন্ত্রী ছিলেন। আমরা সবাই জানি ওনাকে উকিল আব্দুল সাত্তার ভূঁইয়া, ওনার সুযোগ্য পুত্র মইনুল হাসান তুষার। আমি উদ্বোধক তুষারকে আজকের অনুষ্ঠানের মাধ্যমে অনেকদিন পরে তিতাসের পারে এই তিতাসের গরম বাতাস বয়ে নিয়ে যাওয়ার জন্য অনুষ্ঠানে আসার জন্য তাকে আমি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আশা করছি এই তুষার ঢাকা থেকেও এই ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে প্রযুক্তির মাধ্যমে শীতল করার এই আহ্বানে সাড়া দিবে। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি জিহাদ হোসেন বিজ্ঞানকে। আমি জানি না তার বাবা তার নামটি এত সুন্দর করে কি কারণে লিখেছেন, আমি সেটা জানি না। লিটন হোসেন জিহাদ, সে কিসের বিরুদ্ধে জিহাদ করছে? ওই একটি কথা, ব্রাহ্মণবাড়িয়াকে ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া, ডিজিটাল বাংলাদেশের মধ্যে ডিজিটাল ব্রাহ্মণবাড়িয়া একটি কম্পিউটার সিটি করার জন্য জিহাদ আজকে প্রযুক্তি নিয়ে এই যুদ্ধ শুরু করেছে। তার এই যুদ্ধে আমরাও শরীক হয়েছি। আজকের এই চমৎকার অনুষ্ঠানে স্নেহতুল্য আমার অত্যন্ত স্নেহের আমি জিহাদকে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের মাননীয় সভাপতি বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছে, আমি অত্যন্ত শ্রদ্ধা করি তাকে, সম্মানিত অ্যাডভোকেট গোলাম ভাই উপস্থিত রয়েছে, আমার অত্যন্ত স্নেহের ছাত্র, আমি তাকে ছাত্রত্ব দিতে পেরে গর্ববোধ করি, জনাব মনির হোসেন। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি অ্যাডভোকেট তবুকে, তবুও আমার এক সময় ছাত্র ছিল, আমি তাকে ছাত্রত্ব দিতে পেরে গর্ববোধ করছি। আমি গর্ববোধ করছি আমার বন্ধু মানুষ জাকির ভাইকে এবং আমার আইডিয়াল রেসিডেন্সিয়াল স্কুল এন্ড কলেজের সম্মানিত উপাধ্যক্ষ মহোদয় সহ আমার বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আগত শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং রোকেয়া আপা সহ যারা উপস্থিত হচ্ছেন, আপনাদের আমরা গরমে কষ্ট করছি, প্রযুক্তির যন্ত্রণা ভোগ করছি। আমি এই জিনিসটা যে একটি প্রযুক্তি শুরু হচ্ছে আগামীতে, এখন যেমন তার ছাড়া মোবাইল ফোনে কথা বলে, আমার বাবা আজকে থেকে প্রায় 26 বছর আগে মারা গেছেন, তাকে যদি কবরে যায় বলি আপা তার ছাড়া আমি মোবাইলে তোমার মেয়ে সাউথ আফ্রিকার সাথে 1 সেকেন্ডে কথা বলবো, আমার বাবা বলে তুই কি আমার জিনভূত মনে করছো, সেও সে বিশ্বাস করবে না। এখন যেমন জন্মের পরে টিকা দেওয়া হয় আর কিছুদিন পরে
উপস্থিত বিশেষ অতিথিবৃন্দ, সবার নাম এক এক করে বলতে আমি সংক্ষেপে বলে দিচ্ছি। জাকির ভাই, অ্যাডভোকেট দুলাল সাহেব, আমার শ্রদ্ধেয় প্রিয়, একসময় খুব প্রিয় ব্যক্তিত্ব ছিল যখন ব্রাহ্মণবাড়িতে আমি সবসময় থাকতাম, শোভান ভাই, সেই ছোট থেকেই শোভান ভাইয়ের সাথে সম্পর্ক। উপস্থিত আছেন বিশেষ অতিথি অ্যাডভোকেট নুরুজ্জামান লস্করবাবু, ছোট ভাই মনির, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে এই ব্যবসা গরমে যদি আমিও এতক্ষণ যারা বক্তব্য রেখেছেন বক্তারা তারা সত্যি জ্ঞানী গুণী, এই জন্য দীর্ঘ বক্তব্য রেখেছেন। আমি অত জ্ঞানী গুণী না, দীর্ঘ বক্তব্য রাখবো না। যদি দীর্ঘ বক্তব্য রাখতে চাই হয়তো যে সম্মানটুকু দেখানো হয়েছে ওটুকু রাখতে পারবো না, তা বিরক্ত করতে চাই না। আজকের যে আয়োজন বিট এবং প্রতীক নিউজ.কমের যে দ্বিতীয় বার্ষিক উদযাপন এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আমাকে দাওয়াত দিয়ে অতিথি করে আনার জন্য আমি কৃতজ্ঞতা জানাই, সংগঠনের কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই যে সম্মান আমাকে দেখানো হয়েছে। আমি তোমাদের মতোই আস্তে লেখাপড়ার জন্য বা নিজের ব্যবসা প্রতিষ্ঠানের জন্য আমি ঢাকায় সেটেল হয়ে যাই। তারপরে ব্রাহ্মণবাড়িয়া যেহেতু আমার বাড়ি, আমি ব্রাহ্মণবাড়িয়ার সন্তান, আমি সবসময় ব্রাহ্মণবাড়িয়া আসা যাওয়া করি, বিভিন্ন সংগঠনের সাথে আমার সম্পর্ক আছে। সবচেয়ে বড় কথা, যে উদ্যোগ নেওয়া হয়েছে এই বিটে ইনফরমেশন টেকনোলজি টিম নাম দিয়ে, খুব ভালো উদ্যোগ, কারণ বর্তমান যুগটাই হচ্ছে ইনফরমেশন টেকনোলজি। কিন্তু সবচেয়ে বড় কথা, আমি ছোট থেকে এই পর্যন্ত আসার সময়টুকুর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে অনেক সংগঠন দেখেছি, সাহিত্য সাংস্কৃতিক সংগঠন অনেক। আমার বয়স কম হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। চলে এসেছি, কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই। সেদিন সার্থকতা খুঁজে পাওয়া যাবে এই সংগঠনে, কারণ এরকম সংগঠন হয় কিছুদিন পরে বিলীন হয়ে যায়। আরেকটা অনুরোধ, আল্লাহর রাস্তে আমরা প্রত্যেকটা সংগঠন করি, প্রথমে নিরপেক্ষভাবে আন্দোলন দেওয়ার চেষ্টা করি, কিছুদিন পরে এটাকে রাজনৈতিক আন্দোলনে আমরা আবদ্ধ করে দিই। এটা একটা বিলীন হয়ে যাওয়ার অন্যতম কারণ। আমি আল্লাহর দোহাইকে অনুরোধ করি কর্তৃপক্ষকে রাজনৈতিক আন্দোলনের শ্রদ্ধাবরণের মধ্যে ফেলবেন না, এটাকে নিরপেক্ষ একটি প্রতিষ্ঠানে পরিণত করুন। ব্রাহ্মণবাড়িয়ার সন্তানরা যে দল ক্ষমতায় থাকুক, যে যেখানে যে আদর্শে থাকুক, সেটা তার ব্যক্তিগত ব্যাপার। সংগঠন এটার উদ্দেশ্যটা হচ্ছে, এখানে প্রথমেই বড় করে দেখা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়াকে কম্পিউটার সিটি হিসেবে দেখতে চায়। তাহলে কম্পিউটার সিটি দেখতে হলে কি কোনো দলের আদর্শ নিয়ে আমাকে চলতে হবে না। আমি কোন আদর্শে বিশ্বাস করি, আমি আধুনিক যুগের সাথে ব্রাহ্মণবাড়িয়াকে তাল মিলিয়ে চলতে চাই। ব্রাহ্মণবাড়িয়াকে 65টা জেলার অগ্রভাগে আমি দেখতে চাই, এবং সেই উদ্দেশ্য নিয়ে যদি আমি এগিয়ে যাই, আমার কোনো দলের শ্রদ্ধাবরণের দরকার নাই। আমি আমার সংগঠনটা নিয়ে যাব, যে আদর্শে আমরা এটা করা হয়েছে সেই আদর্শটা আমাদের মুখ্য হতে হবে। এবং যারা এখানে ছাত্রছাত্রীরা রয়েছে, তোমাদের প্রথম উদ্দেশ্য হবে, তোমরা যে উদ্দেশ্যে এখানে এসেছো, কিছু শিখতে এসেছো এখানে, সাহিত্য সংস্কৃতি বলো, কম্পিউটার বলো, ল্যাপটপ বলো, যে কোনো প্রযুক্তি, ওই প্রযুক্তিটা পাশাপাশি মনে রাখতে হবে সবার আগে আমাদের যে রেগুলার লেখাপড়া, ওটাও চালু রাখতে হবে। শুধু যদি এটার প্রতি মনোযোগ দিয়ে দিই, আমরা স্কুলে কলেজে ভালো করতে পারবো। ওটার পাশাপাশি এটাকে আমরা অপশনাল সাবজেক্ট হিসেবে, এবং এটাকে সহায়ক একটা ছেলে একটা মেয়ে বর্তমান যুগে তাল মিলিয়ে চলার জন্য এই কম্পিউটার শিক্ষা অত্যন্ত জরুরি। এবং কম্পিউটার শিখলে পৃথিবীর যে কোনো জায়গায় খুব ভালোভাবে প্রতিষ্ঠিত হওয়া যায়। তাই আমি আশা করবো এই সংগঠনটি দীর্ঘ জীবন লাভ করুক, দীর্ঘায়ু লাভ করুক, যারা ভবিষ্যতে শুধু আজকের এই প্রোগ্রামে যদি আমার শেষ আসে না হয়, অতিথি হিসাবে না, আমি তোমাদের মতো একজন দর্শকের সাথে বসে, দর্শক হয়ে একজন কর্মী হিসাবে, একজন সংগঠন সদস্য হিসেবে এই সংগঠনে অংশগ্রহণ করতে পারি নেক্সট অনুষ্ঠানে। আমি সে আশা করবো। এই সংগঠনের দীর্ঘায়ু কামনা করে অনেকক্ষণ বক্তব্য দিব না বলেও বলে ফেলেছি। আমি ক্ষমা চাচ্ছি শ্রদ্ধ বিশ্ব অতিথিবৃন্দের কাছে, দর্শকবৃন্দের কাছে। সামনে আরো সুন্দর অনুষ্ঠান দেখতে চাই। এই অনুষ্ঠান যদি আর একটু ভালো জায়গায়, মানে বড় জায়গায়, খোলামেলা জায়গায় করা হতো, আজকের এই কষ্টটা, তারপর কষ্ট করেও যে এতক্ষণ পুরো হল ভর্তি দর্শক বসে আছে, এটাই হচ্ছে এই অনুষ্ঠানের, এই সংগঠনের সার্থকতা।